ভাঙতেই কটেজের লনে এসে দাঁড়ালাম। সকালের নরম হাওয়া গায়ে মেখে নীরব অরণ্য প্রকৃতিকে আরও একবার প্রাণ ভরে দেখলাম। তাড়া ছিল, তাই দ্রুত তৈরি হয়ে অরণ্য অবকাশকে বিদায় জানিয়ে মুকুটমণিপুরের উদ্দেশ্যে রওনা হলাম। অরণ্য সুন্দরীকে বিদায় জানাবার আগে যাত্রাপথে খণ্ডরানী লেক আর গাড্রাসিং দেখে যাব। এখান থেকে খণ্ডরানী লেকের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। কিছুটা যাওয়ার পরে জঙ্গলের রাস্তা পেরিয়ে খণ্ডরানী লেকে এসে পৌঁছলাম। চারিদিকটা শুনশান, তবুও খণ্ডরানী খুবই সুন্দরী। শীতে এখানে নাকি বনভোজনের ভিড় হয়। নৌকোবিহার করিনি, কিছু ছবি তুলে জঙ্গলের রাস্তা পেরিয়ে গাড্রাসিনী পাহাড়ের অন্যদিকে চলে এলাম। পাহাড়ের অনেক উপরে হওয়ার জন্য গাড্রাসিনী মন্দিরে আর ওঠা হয়নি। আবার আসবো কোনো একদিন, এই আশা নিয়ে মুকুটমণিপুরের দিকে রওনা হলাম। এখান থেকে মুকুটমণিপুরের দূরত্ব 48 কিলোমিটার। জঙ্গলের রাস্তা ছেড়ে মূল রাস্তা ধরলেও দুদিকে জঙ্গলের কোনো খামতি ছিল না। ছোট ছোট জনপদ, মানুষের দৈনন্দিন জীবনের ছবি আর অরণ্য প্রকৃতি দেখতে দেখতে আমরা মুকুটমণিপুরের পর্যটন কেন্দ্রের গেটে এসে পৌঁছলাম। প্রবেশ মূল্য ছিল 100 টাকা। মূলত এই রসিদ পর্যটন কেন্দ্রে যে কোনো জায়গায় দেখালে গাড়ি পার্কিংয়ের জন্য কোনো অতিরিক্ত পয়সা লাগবে না। কলকাতা থেকে মুকুটমণিপুরে মূলত 3 ভাবে আসা যায়: ট্রেন, বাসে আর নিজস্ব গাড়িতে। আমরা ঝিলিমিলি থেকে আমাদের নিজস্ব গাড়িতে এখানে এসেছি। কংসাবতী বাঁধের অল্প দূরত্বের মধ্যেই একটা রিসর্টে দুখানা টেন্ট আমাদের আগে থেকেই বুক করা ছিল। পাশাপাশি টেন্ট দুখানা ছিল খুব সুন্দর। সামনে ছোট্ট বারান্দায় দুখানা করে চেয়ার আর একটা ছোট্ট টেবিল ছিল। ঘরের ভিতরটা ছিল খুবই পরিচ্ছন্ন আর পরিপাটি। ওয়াশরুমটাও খুব সুন্দর ছিল। দুপুরে খাওয়া শেষ করে অল্পক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। কংসাবতী লকগেটের কাছে সমবায় পরিচালিত নৌকোবিহারের ব্যবস্থা আছে। 1500 টাকায় কয়েকটা জায়গা দেখাবে, এই শর্তে আমরা একটা পুরো নৌকো ভাড়া করলাম। কংসাবতীর জলে আমাদের যন্ত্রচালিত ময়ূরপঙ্খী ভেসে চলল। একদিকে কংসাবতীর উঁচু বাঁধ, অন্য পারে কিছুটা হোটেলের সারি। কিছুটা এগোতেই কংসাবতী আর কুমারী নদীর মোহনা। রূপ রঙে আলাদা হলেও দুই নদী এখানেই মিশে গেছে। দীর্ঘ 11 কিমি লম্বা আর 38 মিটার উঁচু মাটির বাঁধে বশ মেনেছে কংসাবতী। শীতকালে এখানে বনভোজনের আদর্শ জায়গা। আমরা এসে প্রথমে থামলাম বনপুকুরিয়া বা ডিয়ার পার্ক যাওয়ার একটা দ্বীপে। জনপ্রতি 20 টাকার বিনিময়ে আমরা প্রথমে একটা ভ্যানে চেপে বসলাম। ডিয়ার পার্কে পৌঁছলাম। এটা মূলত কনজারভেশন সেন্টার। কয়েকটা হরিণকে দেখতে পেলাম গাছের আড়ালে। পাশে আর একটা পার্ক ছিল, সোনার বাংলা পার্ক। আমরা সেখানে ঢুকলাম। এখানে মূলত কয়েকটা ময়ূর, রাজহাঁস, টার্কি এইসবই রাখা আছে, মূলত বাচ্চাদের মনোরঞ্জনের জন্য। সেসব অল্পক্ষণের মধ্যে দেখে আমরা আবার ফিরে এলাম। ফেরার পথে সূর্যাস্তের কয়েকটা ছবি তুললাম। ওপারে পরেশনাথের মন্দির, কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসায় নদীর ঢাল বেয়ে আর ওঠা যাবে না, তাই অগত্যা নৌকায় উঠে পড়লাম। দূরে কংসাবতীর বাঁধে আলো জ্বলে উঠেছে, আকাশে ক্ষীণ চাঁদের আলো। এই আলো আঁধেরির পথ ধরে আমাদের নৌকো ধীরে ধীরে আমাদের ঘরের পথে এগিয়ে চলল। ফেরার পথে ভক্ত সমাগম দেখে একটা মন্দিরে ঢুকে পড়লাম। অনেক লোক হরি সংকীর্তন করছিল। এই মন্দিরে নাকি একটা উইডিপির মধ্যে অনেক সাপ থাকে। সেসব সত্যি কিনা জানি না। সেসব থেকে আমরা আমাদের ঘরে ফিরে এলাম। চার পকোড়া যোগে সন্ধ্যাটা ভালোই কাটল। লনে বসে কিছুক্ষণ গল্প গুজবের পরে রাতের খাবার খেয়ে আমরা ঘুমাতে চলে গেলাম। কাল পরেশনাথের মন্দিরে যাওয়া হয়নি, তাই আজ সকাল সকাল তৈরি হয়ে নিলাম। আজকে পরেশনাথের মন্দিরে যাব। সেখানে পুজো দিয়ে আমরা আমাদের নতুন গন্তব্যের দিকে যাত্রা করব। কংসাবতী বাঁধে এসে 500 টাকার বিনিময়ে একটা অটো ভাড়া করলাম। এই অটোর যাওয়ার পারমিশন আছে মন্দির পর্যন্ত। আজ শনিবার, গাড়ি যাওয়ার কোনো অনুমতি নেই, তাই আমরা অগত্যা অটোতে করেই যাত্রা করলাম। বহু বছর পরে
কংসাবতী পাড়ের সেই শিব মন্দিরে এলাম। এখন অনেক কিছু এখানে পাল্টে গেছে। মন্দিরে পুজো দিয়ে আমরা আমাদের নতুন গন্তব্যের দিকে রওনা হব। মুকুটমণিপুর আর কংসাবতীকে বিদায় জানালাম। চারদিকের প্রকৃতিকে দেখতে দেখতে অরণ্যভূমির পথ ধরে যাত্রা করলাম। এ পথ বয়ে গেছে মল্লভূমির দিকে। তাই এ বেড়াবার গল্পের এখানেই ইতি। দেখা হবে আগামী পর্বে মল্লভূমি বিষ্ণুপুরে।